ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার এই বইটি রানীচন্দ্র লেখা আমার মার বাপের বাড়ি এই গল্পটির প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো। মানে 111 থেকে 114 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সব সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের যতগুলো গল্প কবিতা রয়েছে সবগুলো আমি সমাধান করে দিয়েছি। যারা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, ওখানে ক্লিক করে সব ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? এখানে ধরো 1 নম্বর, এখানে উপরে দেখো প্রথমে রানীচন্দ্র মানে রায়ের প্রথমে সম্পর্কে কিছু দিয়েছে। জন্ম মৃত্যু 1912 সালে জন্ম, 1997 সালে মৃত্যু। কী বলছে? রানীচন্দ্র অল্প বয়স থেকে রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। রবীন্দ্রনাথ পরবর্তী যুগে বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক। তিনি বিশ্বভারতীয় কলেজ অফ ফাইন আর্টস এ শিক্ষা গ্রহণ করেন। দেশের প্রথম মহিলা শিল্পী হিসাবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনী গৌরব অর্জন করেছিলেন তিনি, ঠিক আছে? দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলিতেও তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে কি জোড়াসাঁকো ধারে, পূর্ণকুম্ভ, ঘরোয়া, সব হতে আপন, আমার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য রয়েছে, ঠিক আছে? লেখিকা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ডক্টর উপাধি পেয়েছিলেন। এখানে 1 নম্বর প্রশ্ন আছে, রানীচন্দ্র লেখা দুটি বইয়ের নাম লেখো। তাহলে উত্তর কি লিখবো? যে উত্তর হবে রানীচন্দ্র লেখা দুটি বইয়ের নাম হলো জোড়াসাঁকো ধারে, পূর্ণকুম্ভ এবং ঘরোয়া ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন আছে, তিনি কী কী সাম্মানিক উপাধি পেয়েছিলেন? উত্তর হবে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি তিনি পেয়েছিলেন। তারপরে দেখো 3 নম্বর থেকে বলছে, শব্দজুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে উপযুক্ত স্থানে শূন্যস্থান বসিয়ে শূন্যস্থানকে আমাদেরকে পূরণ করতে হবে। এখান থেকে যে শব্দ জুড়ে আছে এখান থেকে নিয়ে কোথায় কোনটা বসবে আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর থেকে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে উত্তর হবে টকবক। তাই ড্যাশ পূরণের জায়গায় আমরা টকবক বসিয়ে করে ফুটতে আরম্ভ করে। 2 নম্বর থেকে প্রশ্ন, ঢালি জমিতে থই থই জল। তাই থই থই উত্তর হবে, তার সেটা লিখে আমি অন্য কালারে লিখে একটু আন্ডারলাইন করে দিলাম যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। নেক্সট 3 নম্বর জায়গায় আছে, 3 নন্দিতের বাঁধানো ঘাট থেকে ধুধু করে বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। উত্তর হবে ধুধু। নেক্সট 3 নৌকো ও এগিয়ে চলে কি তরতর করে। তরতর হবে উত্তর। এবার দেখো নেক্সট বলছে 4 নম্বর দাগের বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদের মিলাতে বলছে। দেখো বইয়ে উলটপালট দেওয়া আছে খ স্তম্ভটা, আমি কিন্তু ক স্তম্ভের সঙ্গে যেটা ম্যাচ করবে সেটাই আমি লিখে দিয়েছি। তাহলে বসে বসে উত্তর হবে দেখি। হোসেন মামা হুকো টানতে টানতে কি এগিয়ে আসেন। 3 নম্বর থেকে গাঁও চুলি উড়ে উড়ে উত্তর হবে চলে। ধলেশ্বরী ঢেউ আছড়ে আছড়ে কি পড়ে নৌকার গায়ে। 5 নম্বর থেকে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে। 6 নম্বর থেকে বেলা থাকতে থাকতে কি পৌঁছাইয়া দিবা। 7 নম্বর থেকে পাড়ার লোক ছুটতে ছুটতে কি এসে ঘাটে জমে, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো নেক্সট পেজে কি বলেছে। নেক্সট বলছে নিচের বাক্য বলতে কোন ধরনের বচন ব্যবহার হয়েছে তা আমাদেরকে লিখতে বলছে। তাহলে বচন ক প্রকার আমরা জানি যে এক বচন, দু বচন। একটা বইতে এক বচন ব্যবহার করা হয় এবং একের বেশি বইতে বহু বচন ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে কোনটা এক বচন কোনটা বহু বচন দেখে নাও। তাহলে এখানে দেখো 5-এর 1 মা জলের দেশের মেয়ে, এটা কি? এটা হচ্ছে এক বচন। 5-এর 2 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়, এটা হবে বহু বচন, যেহেতু একের বেশি বোঝানো হয়েছে। 5-এর 3 গ্রামের আবাল বৃন্তবদিত এসে ভিড় করে ঘাটে, এটা কি হবে? বহু বচন। 5-এর 4 যে যার বাড়ি ফিরে যায়, উত্তর হবে বহু বচন। 5-এর 5 বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ, এটা হবে এক বচন। সন্ধ্যাবেলার শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে, এটা হবে বহু বচন। 5-এর 7 গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, এটা হবে বহু বচন। 5-এর 8 শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর, এটা হবে এক বচন। 5-এর 9 ধলেশ্বরী খেপা নদী, এটা হবে এক বচন। 5-এর 10 মাঝিরা নাকি নুন বেশি খায়, এটা হবে বহু বচন। নেক্সট দেখো 6 নম্বর থেকে কী বলেছে। 6 নম্বর থেকে এখানে যেটা বলেছে না, আমাদেরকে র বা এর যোগে শব্দ কিন্তু আমাদেরকে লিখতে বলছে। একটা জলের দেশের উদাহরণ দিচ্ছে, আমি এতটা পড়লাম না, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তাহলে এরকম আমি কয়েকটা লিখেছি। দেখো দেশের এ বা লাস্টে যেন র বা এর থাকে। দেখো দেশের লাস্টে এর আছে মেয়ে। তারপর হবে জলের দোলা, মাছের ঝোলের সুগন্ধ ভুর ভুর করে খালের বাঁকে বাঁকে জোলা, ঠিক আছে? এরকম করে আমি লিখে দিলাম। তোমরা এগুলো ছাড়াও অন্য লিখতে পারো। নেক্সট কি বলছে যে আমার মা সাথে থাকে আমার মার বাপের বাড়ি শব্দবন্ধু 3 বার জলের দেশে মেয়ে শব্দটিতে 2 বার র বা এর ব্যবহার করে একটি মাত্র সম্বন্ধ পদ গড়ে তোলা হয়েছে। তোমরা এরকম আরও 5টি সম্বন্ধ পদ লেখো যেখানে অন্তত 2 বার র বা এর ব্যবহার হচ্ছে। এরকম আমাদের 5টা সম্বন্ধ পদ লিখতে বলছে। দেখো আমি লিখছি জলের অপর নাম জীবন, এটা র দেখো 2 বার ব্যবহার করা হয়েছে। জলের এখানে একটা র, অপর র 2 বার ব্যবহার হয়েছে। দাদার সঙ্গে মামা বাড়ি যাই, এটা একটা হলো। জলের দেশের মেয়ে, এটা একটা হলো। তার মেয়ের নাম মিষ্টি, এটা একটা হলো। বাবা হলো আবার জ্বর, এটা হলো, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কিন্তু র বা এর 2 বার করে ব্যবহার করা হয়েছে। নেক্সট কি বলছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। এখানে দেখো মাটির কড়াইতে মাছের ঝোল রাধা, এটাকে আমাদেরকে উত্তম পুরুষে চেঞ্জ করতে
করতে বলছে, প্রভাব পরিবর্তন করতে বলেছে। তাহলে এটা আমরা কি লিখবো, উত্তম পুরুষ যখন উত্তর হবে লিখবো মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। নেক্সট 8-2, ভেবে পায় না মাঝিরা নৌকো নিয়ে চলেছে কোন দিকে, এটা আমাদেরকে প্রথম পুরুষে লিখতে বলছে। উত্তর হবে ভেবে পাওয়া যায় না মাঝিরা নৌকো নিয়ে চলেছে কোন দিকে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু খাতায় লিখে লিখে সব কিছু করেছি, তোমরা অবশ্যই পড়ার সময় খাতায় লিখে নেবে। ঠিক আছে, লিখে লিখে পড়বে, তাহলে দেখবে বানান ভুল হবে না আর পরীক্ষায় ভালো নামিয়ে আসতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। 8-3 বলছে বসে বসে দেখি, তাহলে এটা মধ্যম পুরুষে করতে বলছে, উত্তর হবে বসে বসে দেখে দেখে। ঠিক আছে, 8-4 যে যার বাড়ি ফিরে যায়, এটা উত্তম পুরুষে করতে বলছে, উত্তর হবে যে যার বাড়ি ফিরে যায়। 8-5 পোলাপান লইয়া খাইও তুমিও বাড়ি গিয়া, এটা উত্তম পুরুষে করতে বলেছে, উত্তর হবে পোলাপান লইয়া খাইব আমি বাড়িতে গিয়া। নেক্সট 8-6 পুনি বইন্দি যাও, এটা হবে প্রথম পুরুষে করতে বলছে, উত্তর হবে পুনি বইন্দি যায়, যাওটা যায় হয়ে গেছে। 8-7 এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তার, এটা মধ্যম পুরুষে করতে বলেছে, উত্তর হবে এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তারের জায়গায় হবে তোমার। 8-8 অতি শান্ত তোমার চলার গতি, মধ্যম পুরুষে করতে বলেছে, ব্যাকেটে যেটা দেওয়া আছে ওটা কিন্তু করতে বলেছে। ঠিক আছে, ভাববে না যেটা আছে ওটা কিন্তু করতে বলেছে, উত্তর হবে অতি শান্ত তোমার চলার গতি। 8-9 দুপা একটু হাঁটি, এটা হবে প্রথম পুরুষে করতে বলেছে, দুপা একটু হাঁটে। 8-10 বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়, উত্তম পুরুষে করতে বলছে, উত্তর হবে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দিই। তারপর দেখো 9 নম্বর দাগে কী বলেছে, বলছে নিচের শব্দগুলিতে বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বার করো। বিপরীত লিঙ্গ মানে কি, ছেলে থাকলে মেয়ে হিসেবে বলতে হবে, মেয়ে থাকলে ছেলে হিসেবে বলতে হবে। যেমন দাদি, দাদি একটা মেয়ে, তাই তো, তাহলে উত্তর বিপরীত লিঙ্গ কী হবে, দাদা। মামি থেকে মামা, ছোট বোন থেকে ছোট ভাই, দিদিমা থেকে দাদু, বড় ছেলে থেকে বড় মেয়ে, দিদি থেকে দাদা, বালিকা থেকে বালক, বর থেকে বউ, বৃদ্ধা থেকে বৃদ্ধ, বান্ধবী থেকে বন্ধু, লক্ষ্মী ছেলে থেকে লক্ষ্মী বউ, চাচি থেকে চাচা, সব বিপরীত লিঙ্গ পরিবর্তন করে হয়েছে। তারপর দেখো এখানে শব্দার্থ দিয়েছে, ছই মানে নৌকার ছাউনি, বাই মানে বেয়ে নিয়ে যায়, তারপর বদর মানে 5 পীরের অন্যতম বদর গাজী, জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য মাঝিরা এর নাম স্মরণ করেন। খ্যাপা মানে পাগল, তালে বেতালে মানে ছন্দ সমেত ও ছন্দহীন হয়ে, গুণ টানা মানে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা, পোলাপান থেকে হবে ছেলে মেয়ে, দস্তুর মতো রীতিমতো, আবাল বৃদ্ধ বনিতা, উত্তর হবে বালক বৃন্দ নারী সকলেই, কুটুম থেকে আত্মীয়, নাইরি, পূর্ববঙ্গে কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। ঠিক আছে, নেক্সট তোকে 10 নম্বর বলছে নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বের করো। এখানে যে বাক্যগুলো রয়েছে এখানে কর্ম খুঁজে আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 10 নম্বর থেকে 1 দেখো, এখানে 10 নম্বর থেকে 1 কী আছে, যে মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়, এর কর্ম হচ্ছে ভাত। তারপর দেখো 10-2 হোসেন মামা 1 কাঁদি পাকা তুলে এনে নৌকোতে তুলে দেন, এর কর্ম হচ্ছে পাকা কোলা। 10-3 এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বলে, এটা হবে কর্ম হবে কাঠ। 10-4 মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকো ভাসায়, কর্ম হবে নৌকা। তারপর দেখো মা জলের দোলা সইতে পারে না, কর্ম হবে দোলা। তারপর দেখো এখানে কি বলেছে, যে রচনাংশ থেকে ঠিক ক্রিয়াপদ বেছে নিয়ে নিচের শূন্যস্থানগুলি আমাদেরকে পূরণ করতে বলছে। ঠিক আছে, তাহলে বই থেকে নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলছে। তাহলে এটা দেখো মাঝিরা জলের গতির উপর উত্তর হবে নজর রাখে, ড্যাশ পূরণের জায়গায় আমরা সুন্দর করে লিখে দেবো নজর রাখে। 10-11-2 ধলেশ্বরী নদী কি এসেছে, এসেছে নিচে আন্ডারলাইন করে দিলাম, কেমনভাবে লিখেছি একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, তারপর হইচই উচ্ছ্বাস আনন্দে বাকি বেলাটুকু কেটে যায়, মুখে মুখে বার্তা চলতে থাকে নিচে আন্ডারলাইন। মা আর দিদি নৌকোর ভিতরে কি শুয়ে পড়েন হবে উত্তর। রাম রাম উত্তর হবে নেন, বেশিরভাগ সময় ইলিশ মাছি কি থাকে, মা বাবন চাচা বলে রাখতেন উত্তর হবে, তাই তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। কার বাড়ি নাই ওরে লইয়া যাও রে মাঝি, লইয়া যাও উত্তর। তখনও বর্ষার সব জল সরে যায়নি উত্তর হবে, তাই তার নিচে একটা আমি সুন্দর করে আন্ডারলাইন করে দিলাম। নেক্সট দেখো 12 নম্বর থেকে বলছে অনাদিক 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলি আমাদেরকে উত্তর দিতে বলেছে। 1 নম্বর থেকে প্রশ্ন আছে পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে, উত্তর হবে পাঠ্যাংশের লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। 12 থেকে 2 নম্বর থেকে প্রশ্ন আছে ছই বলতে কি বোঝায়, উত্তর হবে ছই বলতে বোঝায় নৌকার ছাউনি। 12-3 কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়, উত্তর হবে লেখিকাকে তার দাদাদের ও মামাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়। 12-4 কাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়, উত্তর হবে মাঝিদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়। সম্পূর্ণ বাক্যে বা পূর্ণ বাক্যে উত্তর কিন্তু আমাদের লিখতে হবে। 12-5 কোন নদীকে খেপা নদী বলা হয়েছে, উত্তর হবে ধলেশ্বর নদীকে খেপা নদী বলা হয়েছে। 12-6 বালির চরের প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে এসেছে, উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে নৌকা যখন ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় আসে তখন মা উঠে বসেন এবং বলেন মাঝি ভাই রে পাড়ে একটু নৌকা লাগাও, 2 পা একটু হাঁটি। যখন নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা টুপটাপ নৌকো থেকে লাফিয়ে পড়ি, পাড়ের নল খাগড়ার বন বালির চর ছুটোছুটি করি, এভাবেই বালির চরের প্রসঙ্গে পাঠ্যাংশের মধ্যে এসেছে।
12-7 প্রশ্ন, নৌকায় কী কী রান্না হয়েছিল? উত্তর হবে নৌকায় মোটা মোটা চালের ভাত এবং ইলিশ মাছের ঝোল রান্না হয়েছিল। 12-8, নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা মিলেছে? উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে নদীতে যেতে যেতে গাঁওচিল এবং শুশুক ইত্যাদি প্রাণীর দেখা মিলেছে। নেক্সট দেখো 12 নম্বর থেকে 9 প্রশ্ন আছে, গুণ টানা বলতে কি বোঝো? উত্তর হবে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানাকে গুণ টানা বলা হয়। 12-10, মাঝিরা কখন হাতে লগি তুলে নেয়? উত্তর হবে যখন নৌকো ইচ্ছামতি হয়ে খালের মুখ ঢোকে তখন মাঝিরা গুণ বইটা তুলে রাখে, লগি তুলে নেয় হাতে, তারপর খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকো এগিয়ে নিয়ে চলে। 12-11 প্রশ্ন হচ্ছে নাইওরি কথাটির অর্থ কি? উত্তর হবে পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে নাইওরি বলা হয়। 12 হোসেন মামা কী কী উপহার এনেছিলেন? উত্তর হবে হোসেন মামা 1 কাঁদি পাকা কলা ও 2টো কাঁঠাল উপহার এনেছিলেন। 12-13 উত্তর, খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে? উত্তর হবে খালের বাঁকে বাঁকে জলা ভুঁইমালি ও শেখ মামাদের বাড়ি চোখে পড়ে। 12-14 প্রশ্ন আছে যে গরমের ছুটি আর পুজো ছুটিতে মামা বাড়িতে আসার পথ বদলে যায় কেন? উত্তর হবে গরমের ছুটিতে খাল বিলে জল কম থাকে আর পুজোর ছুটিতে খাল বিলে সব ভরা থাকে, তাই গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামা বাড়িদের আসার পথটা কি বদলে যায়। নেক্সট দেখো 13 নম্বর থেকে কী বলছে? নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তাহলে 13 নম্বর থেকে একের প্রশ্ন আছে যে লেখিকার মার বাপের বাড়ি লেখিকার কি সেখানে যাওয়া যাত্রাপথটি বর্ণনা করো। এখানে 2টো পার্টে আছে। দেখো তাহলে প্রথম পার্টে আমরা উত্তরটা লিখছি যে রানীচন্দ্র লেখা আমার মার বাপের বাড়ি গল্পে লেখিকার মার বাপের বাড়ি লেখিকার মামার বাড়ি। নেক্সট দেখো 2 নম্বর পার্টে আছে সেখানে যাওয়া যাত্রাপথটি বর্ণনা করো। তার উত্তর হবে লেখিকা তার মামার বাড়ি নৌকাতে করে যাচ্ছিলেন। প্রথমে তারা ধলেশ্বরী নদীতে পাড়ি দেয়। ধলেশ্বরী পাড়ি দেওয়ার এক বিষম আতঙ্কের ব্যাপার, কারণ গল্প থেকে আমরা জানতে পারি লেখিকার মা চোখ বুজে শুয়ে থেকেই বলে ওঠেন ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই। পরে তারা ইচ্ছামতি নদীতে এসে পৌঁছায়। এটির অতি শান্ত চলার গতি। এভাবেই তারা তাদের যাত্রাপথটি সম্পূর্ণ করেছিল। 13 নম্বর থেকে 2 প্রশ্ন, যে পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে আমরা ধলেশ্বরী নদীর পরিচয় পাই। এই নদীকে খেপা নদী বলা হয় কারণ তালে বেতালে চলে, এলো পাতাড়ি ঢেউয়ে ধাক্কায় কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে, চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকো নিয়ে। 13 নম্বর থেকে 3 প্রশ্ন আছে যে নৌকায় রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার বিশদ বিবরণ দাও। উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে আমরা নৌকোয় রান্নাবান্না ও খাওয়া দাওয়ার বিশদ বিবরণ দেখতে পাই, যেটি হলো মাঝিরা নৌকোর পিছন দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে, একটি মাটির বালসাতে করে নদীর জলে চাল ধোয়, পরে চালে জলে মাটি হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। পথে আস্তে আস্তে এক সময় কিনে নিয়েছে জেলে ডিঙা নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুর ভুর করে মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। নেক্সট দেখো 13 নম্বর থেকে 4 বলেছে পাঠ্যাংশ অনুসরণে ইচ্ছামতি নদী সম্বন্ধে 5টি বাক্য লেখো। তাহলে 1 নম্বর থেকে ইচ্ছামতি যেন লক্ষ্মী মেয়েটি। 2 নম্বর থেকে বাক্য হলো ইচ্ছামতি অতি শান্তিতা চলার গতি। 3 নম্বর বাক্য ইচ্ছামতি এলে পর তীরের দিকে নৌকো সরিয়ে এনে কম জল দেখে দুজনে মাঝি হাঁটু জলে লাগিয়ে পড়ে। 4 নম্বর থেকে প্রশ্ন আছে 4 নম্বর থেকে বাক্য হবে নৌকোয় বাঁধা লম্বা দড়ির আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা। 5 নম্বর বাক্যে যে খাল এসে পড়েছে ইচ্ছামতির বুকে সেই খালের মুখে নৌকা ঢোকে। নেক্সট দেখো 13 নম্বর থেকে 5 প্রশ্ন আছে লেখিকা দাদামশাইয়ের পরিবারের সঙ্গে বাবন খাঁদের পরিবারের সম্পর্ক কেমন ছিল? বিভিন্ন ঘটনা উল্লেখ করে তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে উত্তর হবে দেখো খালের ধারে বাবন খাঁ দাদার বাড়ি। দাদামশাইয়ের বন্ধু ছিলেন বামন খাঁ। বড় ভাইয়ের মতো দেখতে ইনি দাদামশাইকে। মা বাবন চাচা বলে রাখতেন। বাবন চাচা বড় ছেলে আলী হোসেন খাঁ খালের জলে নৌকা আসতে দেখে হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন, বলেন কার বাড়ির নাইয়রি লইয়া যাও রে মাঝি। মা ছইয়ের বাইরে মুখ বের করে বলেন আমি গো হোসেন ভাই। তখন হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে 1 কাঁদি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন, হাঁক ডাক করে গাছ থেকে 2টো কাঁঠালও পাড়িয়ে এনে দেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে 13 নম্বর থেকে 6 লেখিকার মাকে কেন জলের দেশে মেয়ে বলা হয়েছে? উত্তর হবে লেখিকার মায়ের বাপের বাড়ি নৌকোতে করে যেতে হতো, কারণ বিভিন্ন নদী খাল বিল পেরিয়ে তখন তার বাপের বাড়ি পৌঁছতে হতো, তাই তাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে।
13 নম্বর থেকে 7 নম্বর প্রশ্ন আছে যে পাঠ্যাংশে বাংলার পল্লী জীবনে বিভিন্ন ধরনের মানুষের মিলেমিশে একসঙ্গে থাকার যে ছবি ফুটে উঠেছে তার নানা ঘটনা উল্লেখ করে লেখো। উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে আমরা বাংলার পল্লী জীবনের বিভিন্ন ধরনের মানুষের মিলেমিশে থাকার একসঙ্গে থাকার ঘটনা দেখতে পাই। খালের ধারে বাবন খাঁ দাদার বাড়ি, দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খাঁ। বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ খালের জলে নৌকো আসতে দেখে হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন এবং হোসেন মামা ছুটে গিয়ে বাড়ির ঢুকে এক কাঁধি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন। হাঁক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন। লেখিকার মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায়। টানের দিন বাড়ির ঘাট অবধি আসে না নৌকা, ব্রাঙা পথে দিদিরা মারা এগিয়ে আসেন মুরলী ঘোষের বাঁশঝাড় অবধি। নৌকা তখন এসে থাকে, ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে। 13 নম্বর থেকে 8 এবং 13 নম্বর থেকে 9 প্রশ্ন আছে, এগুলো আমি করিনি, এগুলো তোমরা নিজেরা করবে। কী লেখা আছে, তোমার নৌ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। যারা নৌকো চড়নি তারা একটি কাল্পনিক নৌকো ভ্রমণের অভিজ্ঞতা আমাদেরকে বলতে বলছে, মানে তুমি যদি নৌকোয় চড়ে কোথাও যাও সেই ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করতে বলছে। 13 নম্বর থেকে 9 আছে, তোমার দেখা দুটি নদী এবং সেখানে তার আশেপাশে থাকা বিভিন্ন প্রাণী তার উদ্ভিদ নিয়ে দুটি পৃথক অনুচ্ছেদ রচনা করো। মানে তুমি যদি কোথাও মানে কোনো নদী দেখেছো সেখানকার আশেপাশে প্রাণী সম্পর্কে একটু বলতে বলছে, ঠিক আছে। এটা তো গুরুত্বপূর্ণ না, তাহলে হয়ে গেল। তাহলে এই আজকে এই গল্পটার পুরোটা প্রশ্ন তো সমাধান করলাম। পরের যে গল্প কবিতা যেটা আছে সেটা পড়াবো এবং প্রশ্নোত্তরগুলো সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।